আমি চেষ্টা করবো আগামীকাল বা পরশু দিন আপনাদের রেজাল্টটা আপলোড করে দিতে, গুগল ক্লাসরুমে দিয়ে দিতে, আর খাতাটা নেক্সট উইক দেখাবো। আপনাদের মার্কস জেনে গেলে আপনারা আসলে আপনাদের ইমপ্রুভমেন্ট দিতে পারবেন কিনা সেটা আসলে দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে ইমপ্রুভমেন্ট যা ইচ্ছা আছে তারা ওই অনুযায়ী রেসপন্স করবে। আর মার্কসটা জানিয়ে দেবেন। কেমন যাচ্ছে স্যার? আমাদের সেমিস্টার শুরুতেই মানে আমাদের এখন মিড টার্ম, তো আমাদের প্ল্যানিং কেমন হবে সেটা নিয়ে ফার্স্ট করি। তো আসলে আমাদের হাতে মিডের পর অর্থাৎ ফাইনাল এক্সামের আগে টোটাল হচ্ছে 10টা ক্লাস আছে, রেগুলার ক্লাস আছে হচ্ছে 10টা। আর এই যে রেগুলার ক্লাস 10টার মধ্যে আজকে হচ্ছে আমরা হচ্ছে আগস্টের 10 তারিখ, এর আগে 8 তারিখে অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। আর এরপর হচ্ছে আগস্টের 17 তারিখ ক্লাস। আগস্টের 15 তারিখ আপনারা জানেন গভর্নমেন্ট হলিডে, তো ওই দিন আমরা আসলে ক্লাস নিতে পারবো না। তো আমাদের টার্গেট হচ্ছে যে এই 3 দিন অর্থাৎ এই 3টা ক্লাস কভার করে পাসপোর্ট ভ্যালিডেশন শেষ করা। আর আগস্টের 22 তারিখে আমাদের প্ল্যানিং হচ্ছে লাইন কোডিং ডেল্টা মডুলেশনের পর। তো ওই দুটো ক্লাস আমরা এই লাইন কোডিং এবং ডেল্টা মডুলেশনের জন্য ব্যবহার করব। তবে বেসিক্যালি আমাদের আরেকটা ক্লাস লাগে, ঠিক আছে, আরেকটু লাগে। সেটা যদি লাগে সেক্ষেত্রে আমরা পরের দিন অর্থাৎ 22 তারিখের পর হচ্ছে 24 আগস্ট, তো 24 আগস্ট লাইন কোডিং বা ডেটা মডুলেশন কিছু বাকি থাকলে সেটা 24 আগস্ট কমপ্লিট করে দেব। কারণ 24 আগস্ট আমরা হচ্ছে ক্লাস টেস্ট 3 নিব, 5 নাম্বার ক্লাস থেকে দিস ক্লাস। এই ক্লাস টেস্ট 3 নিব হচ্ছে 5 কোড মডুলেশনের উপর, ঠিক আছে, অর্থাৎ 8 10 17 3 দিনে আমরা 5 কোড মডুলেশন শেষ করব এবং এই টপিকের উপর নিব হচ্ছে ক্লাস টেস্ট 3। আচ্ছা, তো আজকের ক্লাস, গত দিনের ক্লাস এবং নেক্সট উইকের ক্লাস, এই 3টা ক্লাস হচ্ছে 5 কোড মডুলেশন এবং এই নোট ক্লাস টেস্ট 3 এর সিলেবাস থাকবে। আচ্ছা, এরপরে আমাদের হাতে সময় থাকবে রেগুলার ক্লাস, আরো 4টা রেগুলার ক্লাস আমরা ব্যবহার করব। 29 তারিখ, 31 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ এবং সেপ্টেম্বর 7 তারিখ। এই 4টা ক্লাস আমরা এই টপিকগুলো কভার করতে ইউজ করব, যে ডিজিটাল মডুলেশন, মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল অ্যাক্সেস। সেপ্টেম্বরের 12 তারিখ হচ্ছে ফাইনালের আগে সর্বশেষ ক্লাস। ইউজুয়ালি আমরা আগের ক্লাসটা পরীক্ষার আগে সর্বশেষ রিভিশন দিই, এটাও রিভিশনের জন্য থাকবে। এবং একই সাথে আমাদের টোটাল হচ্ছে কত 12টা ক্লাস লাগবে, তাই না? 12টা ক্লাসের বাকি দুটো ক্লাস আসলে আমরা অনলাইনে প্রেজেন্টেশন নেওয়ার জন্য ইউজ করব। জি স্যার, হ্যাঁ, অনলাইনে প্রেজেন্টেশন নেওয়ার জন্য ইউজ করব। আচ্ছা, এটা যেটা আমি দিয়ে দিচ্ছি আজকে, এটা হচ্ছে সেটা কি এক্সট্রা ক্লাস হিসেবে ইউজ হবে? এক্সট্রা ক্লাস। আমাদের রেগুলার ক্লাস আছে 10টা, কিন্তু রিকোয়ারমেন্ট 12টা। তো 12টা পূরণের জন্য বাকি দুটো ক্লাসে আমরা প্রেজেন্টেশন তাহলে স্যার অনলাইনে। তো দেখতে স্যার অনলাইনে আমাদের করতে হবে নাকি রেকর্ডিং ভার্সন? কারণ তো অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে। আচ্ছা, শনিবার দিন কোনো ক্লাস থাকে না, তো স্যাটারডে দিন দিব, ঠিক আছে, কারণ শনিবার দিন দুটো শনিবার রেকর্ড করবে এই প্রেজেন্টেশন নেওয়ার কাজে। স্যার এরকম দুইবার না দেয়া স্যার, একটা না সবগুলো নিয়ে চলে যাবে স্যার। দুটো ক্লাসের ভিডিও করে দিই। একটা ক্লাসের লিংক বানাই দিই স্যার, বলুন। হ্যাঁ স্যার, ওটা কথা দুই সমিতি দিলে তার সময় পাওয়া যাবে না। এই তো স্যার আপনার ইন্টারেস্ট আছে আমি যে কোনো কিছু, তবে সেটা অবশ্যই কোনো জায়গা থেকে ডিরেক্ট কপি করবেন না। আপনার এবং রিলেটেড না, যে কোনো কোর্স রিলেটেড হতে পারে বা ইঞ্জিনিয়ারিং যে কোনো রিলেটেড হতে পারে, যেটা নিয়ে আপনি বলতে পারছেন কথা, ঠিক আছে। এবং আপনার প্রেজেন্টেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে বিষয়টা জানেন, ঠিক আছে, সেই বিষয় জানা বিষয়টাকে উপস্থাপন করতে শেখা, ঠিক আছে। মানে এখানে আসলে আমাদের প্রেজেন্টেশনটা প্রতিটা কোর্সের সাথে ইন্টিগ্রেট করা, কারণ হচ্ছে যে যদিও আমাদের ইন্টারভিউগুলোতে এভাবে প্রেজেন্টেশন নেওয়া হয় না, কিন্তু প্রেজেন্টেশন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা জানেন সেটা আসলে বলতে পারেন, ঠিক আছে। তো অনেকেরই আসলে এই স্কিলে আসলে ঘাটতি আছে। ইভেন অনেকে আসলে মানে কিছু না জেনেই প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করে, সেটা আসলে একটা ভুল কাজ। তো আসলে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের
যাচাই করা হবে যে আপনারা যেটা জানেন বা যেটা শিখছেন সেটা আসলে কতটুকু প্রেজেন্ট করতে সক্ষম। তো এই জিনিসটা আসলে প্রেজেন্টেশন স্কিল আসলে ডেভেলপ করা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা সবাই আসলে কেউ ন্যাচারালি স্মার্ট দেখা যাবে তার আসলে নিজস্ব চিন্তা ভাবনাগুলো আউট অফ দ্য বক্স থাকে, হ্যাঁ সেটা ডিফারেন্ট। কিন্তু এমনিতে যারা নর্মাল স্টুডেন্ট সবার জন্য আসলে এটা একটা ট্রেনিং এর মতো, এই প্রেজেন্টেশন স্কিল গ্রো করাটা একটা ট্রেনিং এর মতো। সেই ট্রেনিং এর অংশ হচ্ছে এই প্রেজেন্টেশন নেওয়া। তো সবাই চেষ্টা করবেন যেটা বিষয়ে বলবেন সেটা অবশ্যই ভালো করে শিখে আসবেন, ঠিক আছে, যাতে ওটা দিয়ে সুন্দর মতো প্রশ্নের উত্তর দিতে পারেন। আচ্ছা স্যার, প্রেজেন্টেশন কি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে দিতে হবে এরকম কি কোনো হ্যাঁ, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন বা প্রেজেন্ট ব্যবহার করতে পারেন। এটা আপনার সেই ক্ষেত্রে স্যার প্রেজেন্ট দেওয়ার কোনো সময় মানে ডাউনলোড করা যায় জাস্ট লিংক দ্বারা প্রোভাইড করা যায়। লিংকটা সাবমিট করে দেন, এটা দিতে হবে। হবে যেটা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে প্রেজেন্ট ইউজ করতে সেটা আপনার ইচ্ছা, বা পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন। তো আমরা কোথায় ছিলাম সেই বিষয়গুলো একবার ডিসকাশন করে নিই। যে আমরা ডিজিটাল মডুলেশন নিয়ে পড়াশোনা করতেছি, যে ডিজিটাল মানে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন নিয়ে পড়াশোনা করতেছি, এবং ডিজিটাল কমিউনিকেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। এবং অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার যে প্রথম স্টেপ সেটা হচ্ছে স্যাম্পলিং। তো স্যাম্পলিং নিয়ে আমরা গত ক্লাসে স্টাডি করছি। তো স্যাম্পলিং কি সেটা নিয়ে একবার বলি, যে স্যাম্পলিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা অ্যানালগ কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে একটা স্যাম্পল আকারে প্রকাশ করা হয়, একটা সিকোয়েন্স অফ স্যাম্পলস আকারে প্রকাশ করা হয় একটা অ্যানালগ কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে। এবং এই স্যাম্পলগুলোর মধ্যে নির্দিষ্ট সময় ব্যবধান থাকে। যেমনটা আমরা এই চিত্রে দেখতে পাই যে এখানে একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর এটা হচ্ছে ডিসক্রিট টাইম স্যাম্পল সিগন্যাল, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটা স্যাম্পল গ্রহণ করা হচ্ছে। দেখেন যে স্যাম্পলের অ্যামপ্লিটিউড হচ্ছে অ্যানালগ মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের সমান, ঠিক আছে। এবং এই যে সময় ব্যবধান, সেই সময় ব্যবধানকে বলতেছি আমরা স্যাম্পলিং পিরিয়ড। এবং আমরা এই স্যাম্পলিং পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা কারণ হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, কারণ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 1/ts। আচ্ছা, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ধারণ করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। এবং স্যাম্পলিং থিওরেম বলতে বোঝায় যদি কোনো মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হয় w হার্টজ, মিনিমাম 2w হার্টজে আমাদের স্যাম্পলিং করতে হবে, অর্থাৎ 2w স্যাম্পলস পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে স্যাম্পলের সংখ্যা হবে সর্বনিম্ন 2w। আচ্ছা, এখন আমরা এটাও ডিসকাশন করেছি কেন 2w নিতে হবে। এটা নিয়ে আমি আজকে বলবো না, কেন 2w নিতে হবে এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। এবং 2w থেকে স্যাম্পলিং রেট যদি কম হয় তাহলে অসুবিধা কি সেটা আমরা ব্যাখ্যা করেছি। যে 2w থেকে যদি স্যাম্পলিং রেট কম হয় তাহলে সেই ঘটনাকে আমরা বলবো এলিয়াজিং। এবং এলিয়াজিং এর ফলে কি হবে, যে এই যে স্যাম্পল স্পেকট্রাম এবং অরিজিনাল স্পেকট্রামের মধ্যে ওভারল্যাপিং হবে, এবং ওভারল্যাপিং এর ফলে অরিজিনাল স্পেকট্রামটা ডিসটর্টেড হয়ে যাবে। আচ্ছা, এখন এলিয়াজিং এর ঘটনা কি? যে এলিয়াজিং এর ঘটনা হচ্ছে যেখানে আমাদের আন্ডার স্যাম্পলিং করা হয়। এই স্যাম্পলিং দরকার হচ্ছে মিনিমাম 2w, কিন্তু তার চেয়ে কম পরিমাণ স্যাম্পলিং করা হলে সেই ঘটনাকে আমরা বলবো এলিয়াজিং। আচ্ছা, এলিয়াজিং যদি একটা ঘটনা যেটা আমরা আসলে চাই না, কারণ এলিয়াজিং হলে আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে যে সিগন্যাল পাবো, আমাদের দরকার কি মডুলেশন করার পর বা ডিমডুলেশন করতে হয়, তাই না? যেটা আমরা অরিজিনাল যে মেসেজ সিগন্যালটা আবার ফিরে পাওয়া দরকার, তাই না? তো ফিরে পাওয়ার জন্য কি, যে মডুলেটেড সিগন্যাল থেকে আবার ডিমডুলেশন করে আবার অরিজিনালটা ফিরে পেতে হবে। তো এখন এলিয়াজিং করলে আসলে অরিজিনাল মেসেজটা ফিরে পাওয়া সম্ভব না। তো এখন এলিয়াজিং অ্যাভয়েড করার জন্য কি করা যায়, দুইটা মেথড অ্যাপ্লাই করা যায়। যে প্রায়র টু স্যাম্পলিং, স্যাম্পলিং করার আগে a low pass pre-alias filter is used to attenuate those high frequency components of the signals that are not essential to the information being conveyed by the signal। মানে স্যাম্পলিং করার আগে একটা pre-alias low pass filter ব্যবহার করা, যেই low pass filter কাজ হবে কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে বাদ দেয়া, যারা আসলে সিগন্যালের মধ্যে খুব একটা বেশি কন্ট্রিবিউট করতেছে না। অর্থাৎ এমন কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে বাদ দেয়া যারা কিনা আসলে খুব একটা নেসেসারি ইনফরমেশন ক্যারি করতেছে না, বা তাদেরকে বাদ দিলে আপনার সিগন্যালের তেমন পরিবর্তন হবে না। তো এই টাইপের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে একটা লো পাস ফিল্টার দ্বারা বাদ দেয়া শুরুতে।
এবং মেসেজ সিগন্যালে মেসেজ সিগন্যাল থেকে স্যার মেসেজ সিগন্যাল বলতে সাধারণত লো মেসেজ সিগন্যাল লো পাস সিগন্যাল, কিন্তু মেসেজ সিগন্যালের কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা আসলে খুব সিগনিফিকেন্ট না, যার থেকে বাদ দিলে মেসেজ সিগন্যাল বৈশিষ্ট্য তেমন চেঞ্জ হবে না, এখন সিগন্যাল কম্পোনেন্টকে লো পাস ফিল্টারের মাধ্যমে বাদ দেয়। তুমি স্যার ওটা রেঞ্জ কি আমি সিলেক্ট করব লো পাস সিগন্যাল সিলেক্ট করা লাগবে, সেটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যানালাইসিসের মাধ্যমে এবং ফুরিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে, মানে স্পেকট্রাম অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমরা দেখতে সিগনিফিকেন্ট না এমন হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তাদেরকে আমরা চাইলে লো পাস ফিল্টার দ্বারা ইলিমিনেট করতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা বিষয় ফলো করতে হবে, যেটা হচ্ছে নাইকুইস্ট রেট থেকে বেশি রেটে স্যাম্পলিং করা। নাম্বার 1 কাজ হচ্ছে লো পাস ফিল্টার ইউজ করতে হবে, মেসেজ সিগন্যালকে লো পাস ফিল্টার দ্বারা পাস করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে একটা নাইকুইস্ট রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করা, অর্থাৎ the filter signal is sampled at a rate slightly higher than the Nyquist rate, অর্থাৎ Nyquist rate চেয়ে কিছুটা বেশি রেটে স্যাম্পলিং করা। মানে এক্স্যাক্টলি Nyquist rate হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, কিন্তু এক্স্যাক্টলি Nyquist rate স্যাম্পলিং করার কিছু অসুবিধা আছে, যার কারণে আমাদের Nyquist rate চেয়ে একটু বেশি রেটে স্যাম্পলিং করতে হবে। স্যার নাইকুইস্ট রেটটা কি দিলে Nyquist rate হচ্ছে যে আমাদের যে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মিনিমাম লাগবে 2W, তো স্যাম্পলিং রেট যদি 2W সমান হয় তাহলে সেই রেট স্যাম্পলিং রেটকে আমরা বলবো Nyquist রেট। আচ্ছা, এখন আমি জানলাম যে আমাদের আসলে Nyquist রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করতে হবে, ঠিক আছে? তো দেখেন যে বেনিফিটস অফ স্যাম্পলিং রেট গ্রেটার দেন Nyquist রেট, অর্থাৎ এখানে তো এটা চিহ্নটা গ্রেটার দেন ইন্ডিকেট করছে। যদি আমরা Nyquist রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করি সেটার সুবিধাগুলো কি কি সেটা নিয়ে ডিসকাস করব। কারণ জানলাম যে এক্স্যাক্টলি Nyquist রেটে স্যাম্পলিং করার কিছু অসুবিধা আছে, তো Nyquist রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করার সুবিধা কি? সেই সুবিধা হচ্ছে যে আমরা আমাদের উদ্দেশ্য কি, যে পাস কোড মডুলেশন দ্বারা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি। তো আমরা পাস কোড মডুলেশন দ্বারা একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি রিপ্রেজেন্ট করতেছি, তো এই ডিজিটাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা যদি আবার অ্যানালগ আকারে প্রকাশ করি তখনই আমরা ডিজিটাল শুনতে পাবো। ফর এক্সাম্পল ভয়েস যদি ডিজিটালি রিপ্রেজেন্ট করি, সেই ডিজিটাল রিপ্রেজেন্টেশন থেকে আবার আমরা যদি ফর এক্সাম্পল কথা শুনতে চাই, সেই মাইক্রোফোনটা যদি স্পিকারে বাজাতে তখন কি হবে, কাজটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা, তাই না? তো এখন এই ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে এই প্রক্রিয়াতে আমাদেরকে লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। রিকনস্ট্রাকশনের সময় মানে মেসেজ সিগন্যালটা পুনরায় জেনারেট করার সময় আমাদের কি লো পাস ফিল্টার ইউজ করতে হয়। এই লো পাস ফিল্টারটাকে আমরা বলতে পারি রিকনস্ট্রাকশন ফিল্টার, ঠিক আছে? এখন এই রিকনস্ট্রাকশন ফিল্টারের ক্ষেত্রে তার যে ব্যান্ডউইথ, তার ব্যান্ডউইথ কি মেসেজের চেয়ে সমান বা তার বড় হবে, তাই না? মেসেজ তার ব্যান্ডউইথ কি মেসেজের ব্যান্ডউইথের সমান বা তার চেয়ে বড় হবে, আদারওয়াইজ কি সে মেসেজকে পাস করবে না, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন যে এটা হচ্ছে অরিজিনাল মেসেজ সিগন্যাল আর এটা হচ্ছে স্যাম্পল করা সিগন্যালের স্পেকট্রাম, ঠিক আছে? তো আমাদের রিকনস্ট্রাকশন ফিল্টার কি করবে, শুধু এই মাঝখানের অংশটুকুকে রাখবে আর হাই ফ্রিকোয়েন্সি অংশগুলোকে বাদ দিবে, তাই না? তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমাদের মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে W। তো এখন এমন একটা লো পাস ফিল্টার লাগবে যে কিনা আসলে এই W, এই যে জায়গাটুকু একে পাস করে, তাই না? এখন একটা কিন্তু আপনারা জানেন যে লো পাস ফিল্টার, এই টাইপের লো পাস ফিল্টার হচ্ছে আইডিয়াল। আপনারা জানেন যে এইরকম শার্প কাট অফ ক্যারেক্টারিস্টিক্স এই ধরনের লো পাস ফিল্টার কিন্তু আইডিয়াল কেস, এটা হচ্ছে আইডিয়াল কেস, অর্থাৎ এটা আমরা থিওরিটিক্যালি চিন্তা করতে পারি, হ্যাঁ এটা আমরা থিওরিটিক্যালি চিন্তা করতে পারি, বাট প্র্যাকটিক্যালি এইরকম শার্প কাট অফ ক্যারেক্টারিস্টিক্স এর লো পাস ফিল্টার ডিজাইন করাটা ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টিজের জন্য আমাদের আসলে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেটা আসলে আমাদের আসলে সুযোগ দেয়, হ্যাঁ, যে আমাদের ফ্রিকোয়েন্সিটা যাতে দেখেন যে এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড, ঠিক আছে? এটা কি এই লো পাস ফিল্টারের পাস ব্যান্ড 0 থেকে W, ঠিক আছে? তো আমাদের লো পাস ফিল্টারের বৈশিষ্ট্য কিন্তু এমন না, লো পাস ফিল্টার প্র্যাকটিক্যালি বৈশিষ্ট্য থাকে কাইন্ড অফ এরকম, তাই না? মানে এই পাস ব্যান্ডের পরেও কিন্তু একটা ব্যান্ড এক্সটেন্ডেড থাকে, তাই না?
এবং এইখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাস করতেছে সে। তো আমার যদি এমন লো পাস ফিল্টার ব্যবহার করি যেটা পাস ব্যান্ড হচ্ছে W এর সমান এবং এরপরে কিছু ব্যান্ড আছে যেটা সে পাস করতেছে, অ্যাটোনেট করতেছে কিন্তু সে পাস করতেছে, তাই না? আচ্ছা, তো দেখেন যে আমাদের আসলে এই টাইপের কেস দেওয়া, অর্থাৎ যখন আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2W এর সমান, এই ক্ষেত্রে আমাদের আসলে আইডিয়াল লো পাস ফিল্টার ব্যবহার করার দরকার পড়ে। এবং আইডিয়াল লো পাস ফিল্টার আসলে আমরা প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করাটা ডিফিকাল্ট, এই কারণে আমাদের আসলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 90 সিরিজ চেয়ে একটু বেশি নিতে হবে। যে আমরা যদি এই টাইপের একটা স্পেকট্রামকে যদি ডিমোডুলেট করতে চাই, অর্থাৎ এই এরকম একটা স্যাম্পল থেকে যদি আবার অ্যানালগ সিগন্যালটা ফিরে পেতে চাই, সেক্ষেত্রে কি আইডিয়াল লো পাস ফিল্টার ব্যবহার করা লাগবে। এবং আইডিয়াল লো পাস ফিল্টার ব্যবহার করাটা অসুবিধা, যার কারণে প্র্যাকটিক্যালি আমাদের যদি একটা লো পাস ফিল্টার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে এই ব্যান্ডগুলোর মধ্যে একটা গ্যাপ থাকা দরকার, তাই না? যে এই অংশটুকু এবং এই অংশটুকু একটা গ্যাপ থাকা দরকার, তাই না? এই গ্যাপটা তৈরি হবে কখন? যদি আমরা স্যাম্পলিং রেট বাড়াই, মানে 2W থেকে বেশি নেই। তো 2W থেকে বেশি নেই, ধরেন যে fs এর মান যদি 2W এর থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে কি ডান দিকে সরবে না? স্পেকট্রামগুলো ডান দিকে সরবে। তো এই জন্য আমাদের কি দরকার? যে স্যাম্পলিং রেট 2W থেকে বেশি নিতে হবে। যেমনটা দেখেন যে এই চিত্রে বেশি নিলে কি ডান দিকে স্পেকট্রাম চলে যাবে? হ্যাঁ, দেখেন যে আমাদের fs এর মান অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মান এই ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে 2W থেকে বেশি, উইথ স্যাম্পলিং রেট গ্রেটার দ্যান 2W। এর আগে যে চিত্রটা দেখিয়েছি সেখানে ছিল স্যাম্পলিং রেট 2W এর সমান, এবং এই ক্ষেত্রে দেখেন যে আমাদের স্যাম্পলিং রেট 2W থেকে বেশি হওয়ার কারণে আমাদের স্পেকট্রামটা ডান দিকে সরে যাচ্ছে, তাই না? এবং আমাদের দেখেন যে অরিজিনাল স্পেকট্রাম এবং স্যাম্পলড স্পেকট্রামের মাঝখানে একটা গ্যাপ আসছে, তাই না? এই গ্যাপটা আমরা আসলে আমাদের লো পাস ফিল্টার ডিজাইনিং এর কাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ রিকনস্ট্রাকশন ফিল্টার ডিজাইনিং এর কাজে ব্যবহার করতে পারি। এবং এই জন্যই যে আমাদের রিকনস্ট্রাকশন ফিল্টার ডিজাইন করার সুবিধার্থে আমাদের দরকার কি, যে স্যাম্পলিং রেট 2W থেকে বেশি নেওয়া। বোঝা গেছে বিষয়টা? তো এইবার আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে, ঠিক আছে? যে the use of a sampling rate higher than the Nyquist rate also has the beneficial effect of easing the design of the reconstruction filter used to recover the original signal from its sampled version. The design of the reconstruction filter may be specified as follows. The reconstruction filter is low pass with a pass band extending from -W to +W, and এখানে -W লেখা আছে, মাইনাসটা এখানে চলে আসছে, এই লাইনে চলে আসছে, which is itself determined by the pre-alias filter। ঠিক আছে? যে বিষয়টা কি, যে আমাদের যেই লো পাস ফিল্টার ব্যবহার করা হবে রিকনস্ট্রাকশনের সময়, তার পাস ব্যান্ড কি অবশ্যই প্রি-এলিয়াস ফিল্টারের যে ব্যান্ডউইথ তার সমান হতে হবে, তাই না? মানে আমাদের যখন মডুলেশন করছি তখন যে লো পাস ফিল্টার ডিমডুলেশনের সময় লো পাস ফিল্টার ব্যান্ডউইথ সেম হতে হবে, যার কারণে এটা লেখা হয়েছে যে the reconstruction filter is a low pass with a pass band extending from -W to W, which is itself determined by the pre-alias filter। হ্যাঁ, অর্থাৎ W হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ, তো ওটার ব্যান্ডউইথের সমানই হবে আমাদের রিকনস্ট্রাকশন ফিল্টারের ব্যান্ডউইথ। আচ্ছা, the filter has a transition band extending for positive frequencies W to fs -W, অর্থাৎ আমাদের যে লো পাস ফিল্টার যেটা রিকনস্ট্রাকশনের সময় ব্যবহার করা হচ্ছে সেটা একটা ট্রানজিশন ব্যান্ড আছে, যে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ব্যান্ড, এটা হচ্ছে লো পাস ফিল্টারের ট্রানজিশন ব্যান্ড, এটা হচ্ছে পাস ব্যান্ড 0 থেকে W পর্যন্ত, এবং এই অংশটুকু হচ্ছে ট্রানজিশন ব্যান্ড W থেকে fs -W পর্যন্ত। তো দেখেন যে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করা যাবে এমন একটা লো পাস ফিল্টার। এবং দেখেন যে এই fs -W কিন্তু আমাদের এখানে ওভারল্যাপ করতেছে না, তাই না? যে আমাদের এই যে ব্যান্ড মানে এই যে স্পেকট্রাম, এটা কিন্তু আমরা চাই না, ঠিক আছে? এই যে স্পেকট্রাম এই অংশটুকুকে আমরা কিন্তু দরকার নাই রিকনস্ট্রাকশনের সময়, এটাকে আমরা বাদ দিতে হবে। তো এই বাদ দেওয়ার জন্য আমাদের লো পাস ফিল্টার কি করবে, অরিজিনাল অংশটাকে রাখবে এবং এই অংশগুলোকে মানে শিফটেড অংশগুলোকে এলিমিনেট করবে, এবং এর মাধ্যমে সে অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে আবার পুনরায় তৈরি করবে।
মানে স্যাম্পল গুলোতে মোট কথা আমি যে স্যাম্পলিং করলাম অ্যানালগ থেকে স্যাম্পলিং করে স্যাম্পল সিগন্যাল বানালাম, স্যাম্পল থেকে আবার অ্যানালগ সিগন্যাল পাওয়ার জন্য এরকম ফিল্টারিং করতে হবে এবং ফিল্টারিং এর ক্যারেক্টারিস্টিক্স যাতে সুবিধাজনক হয় তার জন্য আমরা কি করতে হবে স্যাম্পলিং রেট 2W থেকে মানে নাইকুইস্ট রেট থেকে বেশি নিতে হবে। ওকে, আচ্ছা তো বিষয়টা কি বোঝা গেছে কেন আমরা 2W থেকে বেশি নিব, মানে স্যাম্পলিং রেট নাইকুইস্ট থেকে বেশি নেওয়ার সুবিধাটা কি? আচ্ছা নাইকুইস্টের সমান রাখার অসুবিধা কি সেটা নিয়ে আপনারা আরো নিজেরাই স্টাডি করতে পারেন। নাইকুইস্টের সমান রাখার আরো বেশ কিছু লিমিটেশন আছে। আচ্ছা তো স্যাম্পলিং নিয়ে আমাদের কথাবার্তা শেষ। তো আমাদের অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার যে প্রথম স্টেপ সেটা হচ্ছে কি স্যাম্পলিং, এবং অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার এর পরের যে স্টেপ সেটার নাম হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে, তো দেখেন যে স্যাম্পলিং এর মাধ্যমে আমরা সময়কে ডিসক্রিট করছি তাই না, আর কোয়ান্টাইজেশনের মাধ্যমে আমরা অ্যামপ্লিটিউডকে ডিসক্রিটাইজ করব। দেখেন যে স্যাম্পলের অ্যামপ্লিটিউড কিন্তু মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের সমান, স্যাম্পলের অ্যামপ্লিটিউড মেসেজের অ্যামপ্লিটিউডের সমান, কিন্তু এটা এখন এই কন্টিনিউয়াস রেঞ্জে আছে। তো এখন এই কন্টিনিউয়াস রেঞ্জে থাকা অ্যামপ্লিটিউডকে আমরা ডিসক্রিটাইজ করার জন্য মানে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করব কি কোয়ান্টাইজেশন। মানে দেখেন যে the original continuous signal may be approximated by a signal constructed of discrete amplitudes selected on a minimum error basis from an available set। দেখেন যে লাস্টের এই কথাটা আমাদের কোয়ান্টাইজেশনের বিষয়টা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সেট থেকে মানগুলো আসবে, একটা নির্দিষ্ট ফিনিশ সেট থেকে, ফিনিশ সেট মানে নির্দিষ্ট সেট, কোয়ান্টাইজেশনের যে মানগুলো এই মানগুলো একটা নির্দিষ্ট সেট থেকে আসবে এবং এই সেটটা গঠন করতে হবে কিভাবে একটা এরর যাতে খুব কম হয়। ঠিক আছে, অনেক মিনিমাম এরর বেসিস যাতে এরর যাতে কম হয় এমন ভাবে এই সেট সিলেক্ট করতে হবে। আচ্ছা এখন দেখেন যে আমাদের যে হিউম্যান আমরা কি চোখ দ্বারা দেখি বা কান দ্বারা শুনি তাই না, তো এই চোখ দিয়ে দেখা বা কান দিয়ে দেখা একটা নির্দিষ্ট পার্থক্য ডিটেক্ট করতে পারে। যেমন ফর এক্সাম্পল আপনি চোখে যখন ফ্যানটা ঘুরে তখন কি আপনি ফ্যানের পাখাগুলোকে দেখতে পান তাই না, দেখতে পান কি জিনিসটা কন্টিনিউয়াস তাই না, দেখা আমরা কিন্তু তখন সিলিং দেখতে পাই যখন ফ্যানটা ঘুরে, কারণ আমরা আসলে ফ্যানের পাখাটা কোন অবস্থায় আসে মানে ওই যে মুভমেন্টটা আমাদের চোখে ডিটেক্ট করার যে রেঞ্জ তার চেয়ে বেশি রেটে সে ঘুরতেছে তাই না। জি স্যার। বা ধরেন যে আমরা যখন মুভি যখন দেখি, ঠিক আছে, আমরা যখন ভিডিও দেখি ভিডিওতে কিন্তু একটা নির্দিষ্ট ফ্রেম কাজ করতেছে। এই যে ফ্রেমের যে চেঞ্জ হচ্ছে এই ফ্রেমের চেঞ্জগুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি, কারণ আমাদের চোখ যত পার্থক্য ডিটেক্ট করতে পারে তাতে বেশি রেটে আসলে চেঞ্জ হচ্ছে, যার কারণে আমরা আসলে ওই ভিডিওর যে পার্থক্য এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাচ্ছে এই পার্থক্য রিয়েলাইজ করতে পারছি না। একই কথা শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, এই কথা শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা আসলে স্যাম্পলের অ্যামপ্লিটিউডটা হচ্ছে একটা সিগন্যালের অরিজিনাল অ্যামপ্লিটিউড। তো এমন ভাবে এররটা যদি রাখি যে আমাদের হিউম্যান ইয়ার আসলে ওই এররটা ডিটেক্ট করবে না, তাহলে ওই এররটাকে আসলে মিনিমাম রাখতে হবে। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্যাম্পলের অ্যামপ্লিটিউডকে একটা নির্দিষ্ট সেটে নিয়ে আসা বা একটা নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে আসা, এবং নির্দিষ্ট ভ্যালুটা সিলেক্ট করার ক্ষেত্রে এররটা অবশ্যই মিনিমাইজ করতে হবে। মানে এমন ভাবে রাখতে হবে যাতে আমাদের হিউম্যান ইয়ার বা আমাদের যে শোনার বা দেখার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি যাতে ওই এরর ডিটেক্ট করতে না পারে। আদারওয়াইজ কি হবে, কথা একবার বলছি দেখা যাবে যে কথা শোনা যাচ্ছে না বা জিনিসটা হয়ে গেছে কাইন্ড অফ এরোনাস হয়ে গেছে যে নয়েজ শোনাচ্ছে তাই না, মানে নয়েজ মানে এই যে এরর এই এররটা কাইন্ড অফ নয়েজ বলতে পারেন। তো এই নয়েজের নাম হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। কোয়ান্টাইজেশন নয়েজ নিয়ে আমরা পড়বো সামনে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের স্যাম্পল ভ্যালুগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসা বা একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে কোয়ান্টাইজেশন। এবং কোয়ান্টাইজেশন করতে হবে এররটাকে মিনিমাম রেখে যাতে আমাদের হিউম্যান সেন্স যাতে ওই এররটাকে বুঝতে না পারে। আচ্ছা তো আমি বললাম কি যে আমাদের কোয়ান্টাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে স্যাম্পলের অ্যামপ্লিটিউডকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল এখানে দেখেন যে এই যে রেখাটা, ঠিক আছে, এই রেখাটা হচ্ছে আমাদের স্যাম্পলের অ্যামপ্লিটিউড ডিটেক্ট ডেজিগনেট করছে। এই রেখাটা কি ডেজিগনেট করছে, স্যাম্পলের অ্যামপ্লিটিউড। মানে স্যাম্পলের অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াস তাই না, স্যাম্পলের অ্যামপ্লিটিউড হচ্ছে কন্টিনিউয়াস।
এবং ধরেন যে আমাদের এই দুটো, হ্যাঁ, ধরেন যে আমাদের স্যাম্পলের অ্যাম্পলিটিউড যদি এরকম হয় যে এই মান থেকে এই মানের মধ্যে যদি হয়, আমাদের স্যাম্পলের অ্যাম্পলিটিউড যদি ধরেন ফর एग्जांपल এই মান থেকে এই মানের মধ্যে হয়, তাহলে আমরা তাকে একটা নির্দিষ্ট লেভেল দ্বারা প্রকাশ করব, ডেজিগনেট করব v কে। মানে আমাদের স্যাম্পলের অ্যাম্পলিটিউডের মান এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এই মান হতে পারে। ধরেন যে এটার মান হচ্ছে আমার 1, এটার মান ধরেন যে 2। তো 1 থেকে 2 এর মধ্যে তো অসংখ্য সংখ্যা আছে, তাই না? 1.5, 1.2, 1.3, 1.45 এরকম অনেক সংখ্যা আছে। তো মানে আমাদের এই দুটো স্যাম্পল, মানে এই দুটো আর কি মান অ্যাম্পলিটিউড এবং এই অ্যাম্পলিটিউড দুটোর মাঝে যাই সংখ্যা থাকুক না কেন, অর্থাৎ স্যাম্পলের মান যাই হোক না কেন, আমরা তাদেরকে একটা নির্দিষ্ট কোয়ান্টিটেটিভ লেভেল দ্বারা ডেজিগনেট করব। একইভাবে ধরেন যে এই দুটো লেভেল, হ্যাঁ, এই দুটো লেভেলের মাঝে যাই থাকুক না কেন, আমরা একটা নির্দিষ্ট কোয়ান্টিটেটিভ লেভেল দ্বারা প্রকাশ করব। মানে কোয়ান্টিটেটিভ লেভেল হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাম্পলিটিউডের কে একটা সেটের মধ্যে নিয়ে আসে। মানে এই রেঞ্জে থাকে অ্যাম্পলিটিউডকে আমরা একটা নির্দিষ্ট লেভেল দ্বারা প্রকাশ করতেছি। এই নির্দিষ্ট লেভেলকে, এই নির্দিষ্ট যে মানগুলোকে যেখানে একটা লেভেল দ্বারা প্রকাশ করতেছি, এই কাজটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন হচ্ছে যে কন্টিনিউয়াস স্যাম্পল থেকে একটা নির্দিষ্ট ডিসক্রিট স্যাম্পল আকারে প্রকাশ করা। দেখেন এই রেঞ্জটা কি কন্টিনিউয়াস না, এই কন্টিনিউয়াস রেঞ্জটাকে একটা নির্দিষ্ট একটা ডিসক্রিট রেঞ্জ দ্বারা প্রকাশ করতেছি। এই কাজটা হচ্ছে গিয়ে কোয়ান্টাইজেশন। যে দেখেন যে সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে যে amplitude quantization is defined as the process of transforming the sample amplitude of a message signal at time equal to nts into a discrete amplitude। মানে একটা নির্দিষ্ট স্যাম্পল অ্যাম্পলিটিউডকে একটা ডিসক্রিট অ্যাম্পলিটিউড v আকারে প্রকাশ করব। স্যাম্পল অ্যাম্পলিটিউড হচ্ছে m এবং একটা ডিসক্রিট অ্যাম্পলিটিউড v আকারে প্রকাশ করব। ধরেন যে স্যাম্পল অ্যাম্পলিটিউডটা যদি এই রেঞ্জে হয়, তাকে আমরা নির্দিষ্ট অ্যাম্পলিটিউড v দ্বারা প্রকাশ করব। মানে কোয়ান্টাইজেশন অ্যাম্পলিটিউডটা হচ্ছে নির্দিষ্ট, স্যাম্পল অ্যাম্পলিটিউড যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আসলে একটা চিত্র দেখি, লাস্টে এই চিত্রটা রাখছি। সেটা পালসের মতো, যে পালসের মধ্যে যদি যে কোনো একটা মান থাকুক না কেন, পালসের দিয়ে যেরকম ভাবে 1 ধরে নেওয়া হয়, যে পালস নরমালি যে মাইন্ড থাকুক মানুষের থাকে না কেন, পালসের মধ্যে 1 মান থাকে। এই রেঞ্জের তো হইলে বি ধরে বি হবে। পালসের ঘটনাটা আলাদা, পালস হচ্ছে এনকোডিং এর মধ্যে আসছে, ওইটা পরের স্টেজে। আচ্ছা, দেখেন যে আমরা কি জানলাম যে আমাদের স্যাম্পল অ্যাম্পলিটিউড হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জে যে কোনো মান গ্রহণ করতে পারে। ফর एग्जांपल এখানে যে চিত্রটা আছে, এই কালো রেখাটা হচ্ছে একটা মেসেজ সিগন্যাল, অ্যানালগ মেসেজ সিগন্যাল, ঠিক আছে? এখন দেখেন যে আমাদের স্যাম্পলিং করলে কি আমরা স্যাম্পলের ভ্যালু পাবো, তাই না? দেখেন যে এখানে আমাদের স্যাম্পল ভ্যালু, ফর एग्जांपल এটা হচ্ছে একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল। এবং স্যাম্পলের ভ্যালু কি, মান কি মেসেজ সিগন্যালের সমান, তাই না? স্যাম্পলের মান হচ্ছে মেসেজ সিগন্যালের সমান। ফর एग्जांपल এই পয়েন্টে স্যাম্পলের ভ্যালু হচ্ছে -0.25, এটা হচ্ছে আমাদের স্যাম্পলের মান, ঠিক আছে? একইভাবে এই পয়েন্টে আমাদের স্যাম্পলের মান হচ্ছে 3.1, এখানে স্যাম্পলের মান হচ্ছে 1.5, এখানে স্যাম্পলের মান হচ্ছে 2.4, -2.4। আচ্ছা, তো যেটা বুঝতে চাচ্ছি যে স্যাম্পলের মান অরিজিনাল মেসেজ সিগন্যালের স্যাম্পলের অরিজিনাল মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডের সমান। মানে স্যাম্পলটা হচ্ছে নির্দিষ্ট সময় পর নেওয়া হচ্ছে এবং স্যাম্পলের মান হচ্ছে অরিজিনাল মেসেজ সিগন্যালের সমান, তাই না? আচ্ছা, কোয়ান্টাইজেশন কি করে? কোয়ান্টাইজেশন করে হচ্ছে এই যে কন্টিনিউয়াস রেঞ্জে পরিবর্তনশীল মানকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসে। দেখেন যে এই যে একটা কতগুলো সংখ্যা লেখা আছে না, যে কতগুলো 8টা সংখ্যা লেখা আছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টা মান হচ্ছে কি কোয়ান্টাইজেশন লেভেল। এই 8টা সংখ্যা কি কোয়ান্টাইজেশন লেভেল। মানে আমি একটা কথা বলছি যে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? কোয়ান্টাইজেশন হচ্ছে যে স্যাম্পলিং প্রসেসের মাধ্যমে পাওয়া মানকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসবে, একটা ফিনিট সেটের মধ্যে নিয়ে আসবে। দেখেন যে কতগুলো মান আছে, 8টা মান আছে। মানে স্যাম্পলের ভ্যালুটা হচ্ছে এই 8টা মান থেকে একটা মান গ্রহণ করবে, ঠিক আছে? কোয়ান্টাইজেশন প্রসেস হচ্ছে যে স্যাম্পলের ভ্যালুটা এই যে 8টা মান আছে, এই 8টা মান থেকে যে কোনো একটা মান গ্রহণ করবে। আচ্ছা, দেখেন যে এই যে নির্দিষ্ট মান হচ্ছে 3.5 বা 2.5, 1.5, 0.5, -0.5, -1.5, -3.5, ঠিক আছে? তো এই যে 8টা মান লেখা আছে, এইখান থেকে যে কোনো একটা মান সে নিবে।
ফর एग्जांपल দেখেন যে এটা হচ্ছে আমাদের স্যাম্পলের মান, যে স্যাম্পলের মান হচ্ছে -0.25 আর কোয়ান্টাইজেশনের ফলে পাওয়া মান হচ্ছে -0.55। হ্যাঁ, তো আমি কি বলছি যে আমাদের এরর মিনিমাম রাখতে হবে, তাই না? এরর মিনিমাম রাখতে হবে। দেখেন যে এটা হচ্ছে সিগন্যালের অরিজিনাল অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে কোয়ান্টাইজড অ্যামপ্লিটিউড। তো কোয়ান্টাইজড অ্যামপ্লিটিউড এবং অরিজিনাল অ্যামপ্লিটিউডের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা একটা এরর, ঠিক আছে? এই পার্থক্যটা একটা এরর এবং এই এররটাকে মিনিমাম রেখে আমরা এখান থেকে কত দিচ্ছি -0.5। আচ্ছা, এই মিনিমাম এররের মান কত সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন যে মোট কথা এখানে যে আমাদের যে স্যাম্পলের মান, এই স্যাম্পলের মানগুলোকে নিকটবর্তী একটা কোয়ান্টাইজ লেভেল দ্বারা আমরা রোল করব, ঠিক আছে? যেমন এর পরের উদাহরণ যে 3.1 থেকে কাছাকাছি কোয়ান্টাইজ লেভেল কে 3.5। এই 3.1 থেকে উপরে গেলে 3.5 এবং নিচে দিকে গেলে 2.5 কোয়ান্টাইজ লেভেল আছে। তো কাছাকাছি কে 3.5, পার্থক্য কম, তাই না? তো যার করে আমরা 3.5 কে নিলাম কোয়ান্টাইজ লেভেল হিসেবে। এখানে কোয়ান্টাইজ লেভেল আর হচ্ছে স্যাম্পলের মান সেম। হ্যাঁ, এখানে -2.4 এবং স্যাম্পলের মান এবং -2.5 হচ্ছে কোয়ান্টাইজ লেভেলের মান। তো বিষয়টা হচ্ছে যে কোয়ান্টাইজেশনের মাধ্যমে কন্টিনিউয়াস রেঞ্জে থাকা মানকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসা হবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো আমরা আবার আমাদের ডিসকাশনে ফিরে যাই। আচ্ছা, তো আমি যে বিষয়গুলো বললাম সেটা থিওরিটিক্যালি এখানে কনসেপ্টগুলো ডেভেলপ করা আছে, তো এখান থেকে দেখে নিন, ঠিক আছে? মানে যে কোয়ান্টাইজেশন রিলেটেড যে বিষয়গুলো বললাম যে আমাদের যে স্যাম্পলকে একটা নির্দিষ্ট লেভেল দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ফর एग्जांपल এখানে একটা নিচে আমি একটা ইয়ার দিচ্ছি যে একটা নির্দিষ্ট ইন্টারভাল, তাই না? যে ইন্টারভাল i which belongs to, যেখানে আমাদের মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড mk থেকে mk+1 এই রেঞ্জের মধ্যে থেকে আমাদের স্যাম্পলের অ্যামপ্লিটিউড তাকে আমরা একটা নির্দিষ্ট কোয়ান্টাইজেশন লেভেল vk দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাকে আমরা একটা নির্দিষ্ট কোয়ান্টাইজেশন লেভেল v দ্বারা প্রকাশ করে থাকি। তো আমি যে বিষয়টা চিত্রের সাহায্যে দেখালাম সেই বিষয়টাই এখানে ইন টার্মস অফ থিওরি লেখা আছে। মানে ওই চিত্রটা বলতে পারেন থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। মানে এটা আপনাদের পরীক্ষার খাতায় লিখার কাজে দরকার হতে পারে বা আপনারা চাইলে চিত্রটাও ব্যবহার করতে পারেন যে কোয়ান্টাইজেশন কি বোঝানোর স্বার্থে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আসবো যে দেখেন যে আমরা একটা বিষয় দেখলাম যে আমাদের কোয়ান্টাইজেশন যে লেভেল আর যে আমাদের মেসেজ সিগন্যালের যে মান তার মধ্যে একটা পার্থক্য থাকে, তাই না? এই পার্থক্যটাকে আমরা বলবো কোয়ান্টাইজেশন এরর এবং এই পার্থক্য থেকে এই এরর থেকে যে নয়েজ ক্রিয়েট হবে সেই নয়েজকে বলবো কোয়ান্টাইজেশন নয়েজ। খেয়াল করে দেখেন যে এখানে আমাদের যে ডট ডট রেখা, এই ডট ডট রেখাটা হচ্ছে মেসেজ সিগন্যাল এবং এই সিঁড়ির মতো যে রেখা কোয়ান্টাইজেশন বোঝাচ্ছে। মানে আফটার কোয়ান্টাইজেশন আমরা এই সিগন্যালটা পাচ্ছি, এই কালো রঙের সিঁড়ির মতো সিগন্যাল পাচ্ছি কোয়ান্টাইজেশনের পরে। যে এটা কি লেখা আছে কোয়ান্টাইজ আউটপুট আর এটা হচ্ছে এই ডট ডটটা হচ্ছে ইনপুট সিগন্যাল অর্থাৎ মেসেজ সিগন্যাল। তো দেখেন যে আমাদের ইনপুট মেসেজ সিগন্যাল এবং কোয়ান্টাইজ সিগন্যালের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটাকে আমরা বিয়োগ করে যে সিগন্যালটা পাওয়া যায় সেটা এখানে নিচে দেখানো আছে, ঠিক আছে? মানে দুটো সিগন্যাল বিয়োগ করলে মানে m v, m হচ্ছে মেসেজ সিগন্যাল, v হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল, তাদেরকে বিয়োগ করলে যে সিগন্যালটা পাওয়া যায় সেটাকে আমরা এরর বলছি। তো এই এররের গ্রাফ এখানে দেয়া আছে। তো এররটা কি? যে পার্থক্য। কিসের পার্থক্য? যে অরিজিনাল মেসেজ এবং কোয়ান্টাইজ লেভেলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তো এই পার্থক্য একটা নয়েজ ক্রিয়েট করছে, তাই না? এই পার্থক্য কি একটা নয়েজ ক্রিয়েট করতেছে। তো এই নয়েজের ফিগারটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করব সেটা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখব। আচ্ছা, স্যার এখানে কি ইনোর ভ্যালুটা 0 থেকে 0.4 কোনখানে? এই আগে দেখেন ইনো আগে যে দেখেন না সেক্ষেত্রে আমাদের যদি যাই এররটা হচ্ছে 0 থেকে 0.5 0.5। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, এই পর্যন্ত যা যা ডিসকাস করলাম সামারি করি যে আমরা ক্লাসের শুরুতেই আমরা আসলে দেখলাম যে আমাদের কেন এলিয়াজিং এর আগে কেন এলিয়াজিং অ্যাভয়েড করার জন্য কেন ফিল্টার ব্যবহার করতে হবে সেটা নিয়ে জানলাম। একটু লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে আগে ডিসকাস করছি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলছি তা হলো যে ডাইপুল স্ট্রেট থেকে
স্যাম্পল নিউট্রিয়েন্ট বেশি হওয়ার সুবিধা কি এটা নিয়ে কথা বলছি। এরপরে আসলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কি তা নিয়ে কথা বলবো। তো কোয়ান্টাইজেশন হচ্ছে সোজা কথায় যে আমাদের স্যাম্পল অ্যামপ্লিটিউডগুলোকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। এবং কোয়ান্টাইজেশনের ফলে আমাদের একটা এরর ইন্ট্রোডিউস হবে এবং এই এররকে আমরা বলতেছি কোয়ান্টাইজেশন নয়েজ। হ্যাঁ, আচ্ছা, এখন কোয়ান্টাইজেশন নয়েজকে ইন টার্মস অফ ম্যাথমেটিক্স আমরা কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখি। হ্যাঁ, এখন দেখেন যে আমরা কোয়ান্টাইজেশনের ফলে আমরা এরকম সিগন্যাল পাচ্ছি, তাই না? আফটার কোয়ান্টাইজেশন আমি সিরির মতো একটা সিগন্যাল পাচ্ছি। এখন দেখেন যে এই একটা সিরিজ থেকে আরেকটা সিরিজ যে পার্থক্য সেটাকে আমরা বলবো কোয়ান্টাইজেশন স্টেপ বা স্টেপ সাইজ। এই একটা সিরিজ থেকে আরেকটা সিরিজের পার্থক্য এইটাকে কি বলবো? কোয়ান্টাইজেশন স্টেপ সাইজ। এখন দেখেন যে এই সিরিজগুলোর পার্থক্য সর্বদা কি সমান, তাই না? সিরিজগুলোর পার্থক্য সর্বদা সমান। এই টাইপের কোয়ান্টাইজেশনকে কি বলা হয়? ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এই টাইপের কোয়ান্টাইজেশন কি বলা হয়? ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, যেখানে আমাদের কোয়ান্টাইজেশন স্টেপ হবে সমান থাকে, সেটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। আচ্ছা, তো আমরা ইউনিফর্ম কোয়ান্টাইজেশন চিন্তা করে আমাদের এখানে নয়েজের বিষয়টা ডিরাইভ করব বা নয়েজের কিভাবে পাই সেটা দেখব। তো দেখেন যে কোয়ান্টাইজেশন স্টেপ হচ্ছে ডেল্টা। ডেল্টা হচ্ছে কি একটা সিরিজ থেকে আরেকটা সিরিজের পার্থক্য বা কোয়ান্টাইজেশন একটা লেভেল থেকে আরেকটা লেভেলের পার্থক্য, ডেল্টা ইকুয়াল টু 2 mp ওভার l। এখানে mp হচ্ছে মেসেজ সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড, mp হচ্ছে কি মেসেজ সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড, এবং l হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা, মানে কতগুলো সিঁড়ি আছে সিঁড়ির সংখ্যা, মানে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা। আচ্ছা, তার মানে আমরা এই ডেল্টা হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের পার্থক্য, এবং এই লেভেল একটা লেভেল থেকে আরেকটা লেভেলের পার্থক্যকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2 mp/l, যেখানে mp পিক অ্যামপ্লিটিউড, l কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা। আচ্ছা, তো আমরা ডেল্টার পরিচয় জানলাম। আচ্ছা, এবার দেখেন যে কোয়ান্টাইজেশন এরর, কেন যে আমরা পিক টু পিক আমরা কি যে ওভারঅল যে রেঞ্জ সিগন্যালের যে ওভারঅল যে রেঞ্জ তাকে L সংখ্যক ভাগে ভাগ করতেছি। যে দেখেন যে এটা হচ্ছে MP, এটা হচ্ছে -MP, আর এই যে ওভারঅল যে রেঞ্জ, এই রেঞ্জটাকে আমরা টোটাল L ভাগে ভাগ করতেছি। এই কারণে আমরা বলছি 2mp/l। ওভারঅল রেঞ্জ কত? 2mp না? তো আমাদের ওভারঅল রেঞ্জকে আমরা L ভাগে ভাগ করতেছি। এর জন্য এই স্টেপ সাইজ হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 2mp/l। আচ্ছা, এখন দেখি যে আমাদের কি জানলাম যে ডেল্টা বলতে কি বোঝায়। আচ্ছা, এখন আসি যে আমাদের এরর কেমন হওয়া লাগবে। আমাদের এরর অবশ্যই যে কোয়ান্টাইজেশন এরর will have its sample values bounded by -delta/2 less than or equal to q less than or equal to delta/2, মানে q হচ্ছে এরর, q কি কোয়ান্টাইজেশন এরর, এবং কোয়ান্টাইজেশন এররের মান সর্বনিম্ন -delta/2 থেকে সর্বোচ্চ delta/2 পর্যন্ত হবে। মানে q হচ্ছে মেসেজ সিগন্যাল এবং কোয়ান্টাইজ সিগন্যালের মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্যটা সর্বনিম্ন হবে -delta/2 এবং সর্বোচ্চ +delta/2। আচ্ছা, এখন দেখেন ডেল্টার পরিচয় জানলাম, delta/2 এর পরিচয় জানলাম, যে delta/2 হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাইজেশন এরর, সর্বোচ্চ কোয়ান্টাইজেশন এরর অ্যাকসেপ্টেবল, সেটা কি delta/2। আচ্ছা, তো এখন দেখেন যে আমাদের ওই চিত্রটাতে আবারও যাই নিচে। এই চিত্রটাতে খেয়াল করে দেখেন যে আমাদের একটা কোয়ান্টাইজেশন লেভেল থেকে আরেকটা লেভেলের পার্থক্য কত? 1, তাই না? 3.5 থেকে 2.5 পার্থক্য 1, মানে ডেল্টা এর মান হচ্ছে এক্ষেত্রে কত? 1। তার মানে সর্বোচ্চ এরর কত? 0.5, তাই না? তো দেখেন যে আমাদের যে কোনো কোয়ান্টাইজ লেভেল যে এরর ক্রিয়েট করতেছে সেই এররের মান কিন্তু 0.5 থেকে কম নেওয়া হয়েছে, ঠিক আছে? ফর एग्जांपल এখানে কোয়ান্টাইজ লেভেল হচ্ছে -0.5 এবং স্যাম্পলের মান হচ্ছে -2.5, তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 0.25, যেটা আসলে আমাদের এরর অ্যাকসেপ্টেবল এরর 0.5 থেকে কম। একইভাবে দেখেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা দেখতে পাচ্ছি কোয়ান্টাইজ লেভেলে, প্রতিটা ভ্যালুর মানে এররের মানে 0.5 থেকে কম। এখানে এরর হচ্ছে 0.4, এখানে এরর 0, এখানে এরর হচ্ছে 0.1, এখানে এরর হচ্ছে -0.2, তাই না? তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের অলওয়েজ এররটা আমাদের সর্বোচ্চ গ্রহণযোগ্য এরর delta/2 থেকে কম নেওয়া লাগবে। মানে আমাদের কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাকসেপ্টেবল এরর হলো delta/2, মানে ডেল্টা হচ্ছে স্টেপ সাইজ, এবং আমাদের একটা লেভেল থেকে আরেকটা লেভেলের মধ্যে মানে এই যে
সিলেক্ট করা হচ্ছে না, কোয়ান্টাইজ লেভেলটা সিলেক্ট করা হচ্ছে, সিলেকশনটা হবে এমন যে এরর যাতে ডেল্টা বাই 2 থেকে কম হয়। তো আমরা আসলে দেখলাম যে আমাদের কোয়ান্টাইজেশন এরর একটা নয়েজ তৈরি করছে, এটা আসলে আমরা চাই না, তাই না? আচ্ছা, এখন যে আমরা যে কোন একটা সিগন্যালে নয়েজ আছে, তাই না? এখন নয়েজের সাথে সিগন্যালের সম্পর্ক রিলেট করার জন্য কি প্রকাশ করি না, সিগন্যাল টু নয়েজ রেশিও। এখন সিগন্যাল টু নয়েজ রেশিও প্রকাশ করার আগে নয়েজের পাওয়ার নির্ণয় করতে হবে, তাই না? এখন নয়েজ মানে আমরা জানি যে কোয়ান্টাইজেশন এরর এক ধরনের নয়েজ, এবং এই নয়েজের পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে এররের মিন স্কয়ার ভ্যালু লাগবে। The quantization noise is the mean square value of the quantization error. এখন quantization error এর mean square value কিভাবে পাবো? দেখেন আমরা জানি কি হচ্ছে কি quantization error, কি হচ্ছে quantization error, তার মানে q স্কয়ার হচ্ছে কি quantization error এর স্কয়ার। এটার এভারেজ কি হবে? যে আমরা জানি যে quantization errorটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থাকে, এভারেজ করতে গেলে কি একটা রেঞ্জ কত ডেল্টা এররের সাথে রেঞ্জ কত ডেল্টা মাইনাস ডেল্টা বাই 2 থেকে ডেল্টা বাই 2 বলবো না, রেঞ্জটা হচ্ছে ডেল্টা, তাই না? তো এখানে এভারেজিং করার জন্য ডেল্টা দ্বারা ভাগ করা হয়েছে, আর দেখেন ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে কত মাইনাস ডেল্টা বাই 2 থেকে প্লাস ডেল্টা বাই 2, কারণ আমরা জানি যে সর্বনিম্ন এরর হচ্ছে মাইনাস ডেল্টা বাই 2 আর সর্বোচ্চ হচ্ছে ডেল্টা বাই 2, যার কারণে আমরা কোয়ান্টাইজেশন নয়েজ বের করার জন্য আমরা এররের মিন স্কয়ার ভ্যালুটা বের করতেছি, এবং মিন স্কয়ার ভ্যালুর মান কত পাচ্ছি, এটা এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে ডেল্টা স্কয়ার ওভার 12, ঠিক আছে, ডেল্টা স্কয়ার বাই 12। আচ্ছা, তো এই ভ্যালুটা কি কোয়ান্টাইজেশন নয়েজ, এটা কি ডেল্টা স্কয়ার বাই 12 কি কোয়ান্টাইজেশন নয়েজ। আচ্ছা, এখন ডেল্টার মান আমরা কিন্তু জানি যে ডেল্টা হচ্ছে কি 2mp বাই l। তো ডেল্টার মান যদি এখানে রিপ্লেস করি তো আমরা কোয়ান্টাইজেশন নয়েজ কে এভাবে লিখতে পারি যে কোয়ান্টাইজেশন নয়েজ ইকুয়াল টু mp স্কয়ার ওভার 3l স্কয়ার। ওকে, আচ্ছা, তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের দরকার পড়বে ম্যাথ করার ক্ষেত্রে। স্যার এই দুটো যেটা বললেন সময় 0.5 এর মধ্যে রাখতে হবে, ডেল্টা বাই 2 থেকে মাইনাস ডেল্টা বাই 2 0.5 না, একটা উদাহরণ দেখাচ্ছি, ওই উদাহরণ ক্ষেত্রে 0.5, কিন্তু যে কোনো ক্ষেত্রে ডেল্টা বাই 2 থেকে মাইনাস ডেল্টা বাই 2 স্টেপের যত ডিফারেন্স ওটা বাই 2। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা এই যে কোয়ান্টাইজেশন লেভেল L নিয়ে কথা বলছি, তাই না? এখন এই L সংখ্যাটা কিভাবে নির্ধারণ হবে? L হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল। L এর মান কিভাবে বের করব? L হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা, ঠিক আছে? মানে আমরা টোটাল সিগন্যালটাকে কতগুলো ভাগে ভাগ করব। টোটাল সিগন্যাল সর্বোচ্চ আমরা যদি পিক এমপি হয় আর নেগেটিভ মাইনাস এমপি হয়, তাহলে এই রেঞ্জটাকে কতগুলো ভাগে ভাগ করব, সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে L। এখন এই L এর মান অবশ্যই 2 এর পাওয়ার হবে। L অবশ্যই 2 এর পাওয়ার হবে, যেমন L এর মান হতে পারে 2, L এর মান হতে পারে 4, L এর মান হতে পারে 8, 16, 32, 64, 128, এভাবে সব কন্টিনিউ হবে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমাদের r এর মান হচ্ছে 1, এক্ষেত্রে আমাদের r হচ্ছে 2, r equal to 3, 4, আর অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে। এখানে r এর মান বাড়লে এটা লেভেলও বাড়বে, যেমন এখানে যদি 1024 যদি হয় 1024, সেক্ষেত্রে r কত 10। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এখানে r তাহলে কি? আর হচ্ছে একটা নাম্বার ন্যাচারাল নাম্বার, r হচ্ছে বিট সংখ্যা, মানে আমরা কোয়ান্টাইজিং করতেছি, এবং এই কোয়ান্টাইজেশনের পর প্রতিটা কোয়ান্টাইজেশন লেভেলকে
একটা বাইনারি কোড দ্বারা প্রকাশ করব। একটা কোয়ান্টাইজেশনকে প্রতিটা কোয়ান্টাইজ লেভেলকে একটা বাইনারি কোড দ্বারা প্রকাশ করব। এই কোড দ্বারা প্রকাশ করার প্রক্রিয়াকে বলা হয় এনকোডিং। মানে আমাদের পালস কোড মডুলেশনে তিনটা স্টেপ আছে। প্রথম ধাপ হচ্ছে স্যাম্পলিং, এরপরটা হচ্ছে কোয়ান্টাইজেশন, এরপর লাস্টের ধাপ হচ্ছে এনকোডিং। এবং এনকোডিং বলতে বোঝায় প্রতিটা কোয়ান্টাইজ লেভেলকে একটা বাইনারি কোড দ্বারা প্রকাশ করা। এখন বাইনারি কোডের ডিজিটের সংখ্যা কত হবে? 1 2 3 4 ঠিক আছে, বাইনারি কোডের ডিজিটের সংখ্যা কত হবে সেটা আমরা এই 8 থেকে পাচ্ছি। তাহলে 8 কত? 8 এর কি নাম দেব? নাম্বার বিট নাম্বার নাম্বার বিট 1 স্যাম্পল। প্রতিটা স্যাম্পলের বিট সংখ্যা কত সেটা হচ্ছে 8। ঠিক আছে, মানে আমাদের বাইনারি কোড ওয়ার্ডটা যদি হয় 3 বিটের তাহলে r = 3, বাইনারি কোড যদি হয় 4 বিটের তাহলে r = 4। ঠিক আছে, মানে আমাদের 4 বিটের কতগুলো সংখ্যা আছে? 16টা সংখ্যা আছে। 16টা 5 বিটের আছে 32টা সংখ্যা। ঠিক আছে, ধরুন আমার বিষয়টা হচ্ছে যে আমাদের বাইনারি কোড ওয়ার্ডের বিট সংখ্যা কত সেই সংখ্যাটা হচ্ছে 8। তাহলে স্যার এই যে 8 1 2 3 4 এগুলো স্যার বাইনারিতে প্রকাশ করতে হবে। স্যার 8 যদি 1 2 3 4 এগুলো লিখলে r = 1 2 3 4 এগুলো হচ্ছে i = 6 বিট সংখ্যা কত? বিট সংখ্যা কত? আমার এই সংখ্যা কত বলতে 0 0 1 বলা মানে মানে আপনার বাজে i = 1 কতগুলো বিট সংখ্যা কতগুলো? 0 = 1 আর r = হলে 0 0 থেকে 1 মানে পর্যন্ত 4টা, r = হলে 0 0 থেকে 1 পর্যন্ত 8টা। হ্যাঁ, একইভাবে 4 হলে 0 0 থেকে 15 মানে 16টা। কতগুলো বিট সংখ্যা কতগুলো বিট থাকবে? তোমার 8 কম্পিউটারটা তো অফ হয়ে গেছে। ঠিক আছে, কম্পিউটার কিছু অফ হয়ে সাপোর্ট দেয় না। ক্লাস শেষ করে দেন। সর্বশেষ আমরা এই জায়গায় ছিলাম যে l = অলওয়েজ 2r এই যেটা একটা সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা, এবং এই মানটা যদি আমরা কোয়ান্টাইজেশন নয়েজে জায়গায় যদি বসাই তাহলে আমরা জানি যে এখানে আছে হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ = mp²/3l²। তো l² এর পরিবর্তে আমরা লিখতে পারি 2r। আচ্ছা, এখন আসি যে আমাদের কোয়ান্টাইজেশন নয়েজ বের করার উদ্দেশ্য হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওকে ডিফাইন করা। যে যদি আমরা ধরে নিই যে আমাদের মেসেজ সিগন্যালের পাওয়ার হচ্ছে p, ঠিক আছে, p হচ্ছে মেসেজ সিগন্যালের পাওয়ার, তাহলে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিওকে যেখানে আমাদের ইউনিফর্ম কোয়ান্টাইজেশন হচ্ছে এমন একটা ক্ষেত্রে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও কিভাবে প্রকাশ করতে পারি যে সিগন্যাল টু নয়েজ রেশিও = p/nq, এবং nq এর মানটা যদি বসিয়ে দিই তাহলে লিখতে পারি যে gp/np² গুণন 2r। আচ্ছা, তো জাস্ট এখানে nq এর মানটা এখানে বসিয়েছি, বসানোর ফলে আমরা এইটা পাচ্ছি। এটা আসলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে আর কি। স্যার n কিউব মানটা আবার একবার দেখি। তো এটা হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও ইন দ্য কেস অফ ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে সিগন্যাল টু নয়েজ রেশিও। এবার দেখেন যে আমরা কিন্তু অলওয়েজ ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথ করার জন্য আমাদের সাইনোসয়েডাল মডুলেশন ব্যবহার করেছি, তাই না? আমাদের এই বিষয়টা রিয়েলাইজ করার সুবিধার্থে সবসময় মেসেজ সিগন্যালকে একটা সাইন ওয়েভ হিসেবে চিন্তা করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা সাইন ওয়েভকে মেসেজ সিগন্যাল আকারে চিন্তা করে তার জন্য সিগন্যাল নয়েজ রেশিও বের করব। এবং দেখেন যে বিষয়টা খুবই সহজ।
যে আমরা জানি যে আমাদের যদি একটা সাইন ওয়েভ হয় মানে মেসেজ সিগন্যাল যদি একটা সাইন ওয়েভ হয় যার অ্যামপ্লিটিউড am, তাহলে আমরা আসলে আমাদের মেসেজ সিগন্যালের পাওয়ার কিভাবে প্রকাশ করতে পারি যে am²/2। হ্যাঁ, আচ্ছা তো দেখেন এটা হলো p এর মান। তো p এর মানটাকে যদি এখানে রিপ্লেস করি তাহলে আমরা সিগন্যালের নয়েজ রেশিও পাচ্ছি 3/2 গুণন 2^2r। এখানে তো পিক অ্যামপ্লিটিউডের মান কত? পিক অ্যামপ্লিটিউডের মান হচ্ছে am, তাই না? যদি আমরা চিন্তা করি যে মেসেজ সিগন্যালটা হচ্ছে একটা সাইন ওয়েভ, যদি চিন্তা করি যে মেসেজ সিগন্যাল একটা সাইন ওয়েভ যার অ্যামপ্লিটিউড হচ্ছে am, তাহলে আমাদের p এর মান কত? am²/2। এবং আমরা দেখেন যে তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও কিভাবে লিখতে পারি? 3 multiplied by am² divided by am² divided by 2 আছে গুণন হচ্ছে l²। এখানে উপরে নিচে am² টা কাটাকাটি যাবে এবং থাকবে 3/2 l², মানে সিগন্যাল টু নয়েজ রেশিও ইকুয়াল টু 3/2 l²। এটাকে অবভিয়াসলি ভাবে লিখতে পারি 3/2 l² পরিবর্তে 2r²। মানে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? যদি মেসেজ সিগন্যালটা সাইন ওয়েভ হয়। যদি মেসেজ সিগন্যাল সাইন ওয়েভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। আচ্ছা এখন দেখেন যে এটা যদি আমরা ডিবি তে যদি কনভার্ট করি ঠিক আছে ese cómo es ese দেখেন যে 10 log SNR তাই না 10 log 3/2 l²। 10 log 3/2 l²। দেখেন যে এখানে আমরা কি লিখতে পারি যে 10 log 3/2 দেখেন যে আমরা এভাবে লিখতে পারি না 10 log 3/2 প্লাস 10 log তাই না এভাবে লিখতে পারি। আচ্ছা দেন আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এটার মান হচ্ছে আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন যে এটার মান হচ্ছে 1.766 প্লাস এটাকে এভাবে দেখা যায় যে 20 log l। এবং এরপরে আমরা নিচেকে এভাবে প্রকাশ করতে পারি যে 1.76 প্লাস 20 log 2r। এবং r টাকে আমরা যদি এখানে বাইরে নিয়ে আসি log এর বাইরে তাহলে লিখতে পারি অবশ্যই 20 r log 2। এবং আপনারা জানেন যদি ক্যালকুলেটরে দেখেন যে 20 log 2 এটার মান হচ্ছে 6.02। তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি যে 1.76 প্লাস 6r অ্যাপ্রক্সিমেটলি লেখা যায়। তো আমরা আসলে এই বিষয়টা মানে এটা হচ্ছে সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের রেশিও আকারে এভাবে প্রকাশ করতে পারি যে 3/2 গুণন l², অথবা এভাবে লিখতে পারি যে ইন টার্মস অফ ডেসিবেল স্কেল 1.76 প্লাস 6r। তো এই ফাইনাল রেশিওতে লাগবে স্যার সূত্র যেভাবে আছে ফর্মুলাগুলোতে লাগবে এই বিষয়টা আসবে মানে মেন সূত্র দুটো তো ম্যাথ করা সুন্দর লাগবে কিন্তু এই যে ডেরিভেশন কি আসবে প্রমাণ ডেরিভেশনটা চাইলে লিখে রাখতে পারেন আপনার বোঝার সুবিধা আছে। এটা তো স্যার সাইনোসয়েড সিগন্যালে করছি। হ্যাঁ দেখেন পুরো লেখা আছে যে
is in science. আমরা পাসওয়ার্ড মডুলেশন স্টাডি করতেছি এবং পাসওয়ার্ড মডুলেশনের তিনটা বেসিক স্টেপ আছে। নাম্বার 1 হচ্ছে স্যাম্পলিং, নাম্বার 2 হচ্ছে কোয়ান্টাইজিং, নাম্বার 3 হচ্ছে এনকোডিং। এবং এর মধ্যে আমরা একটা লো পাস ফিল্টার ইউজ করতে হবে স্যাম্পলিং এর আগে। প্রি এলিয়াস লো পাস ফিল্টার সেটা কেন ব্যবহার করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি। হ্যাঁ, এলিয়াসিং অ্যাভয়েড করার জন্য লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমাদের এই দুটো ধাপ করা শেষ। স্যাম্পলিং দেখলাম, কোয়ান্টাইজিং দেখলাম, এখন দেখব এনকোডিং। আর এনকোডিং হচ্ছে প্রতিটা কোয়ান্টাইজ লেভেলকে একটা বাইনারি কোড দ্বারা প্রকাশ করা, ঠিক আছে? A particular arrangement of symbols used in code to represent a single value of the discrete set is called a code word or a character। মানে আমাদের একটা নির্দিষ্ট সিম্বল দ্বারা, একটা নির্দিষ্ট সেট অফ সিম্বলস দ্বারা আমরা প্রতিটা ডিসক্রিট যে ভ্যালু বা ডিসক্রিট যে কোয়ান্টাইজ ভ্যালু তাদেরকে প্রকাশ করব। এবং প্রতিটা এই যে সেট, এই সেটকে আমরা বলতে পারি একটা বাইনারি কোড ওয়ার্ড। যদি আমরা বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করি তাহলে বলবো কি বাইনারি কোড ওয়ার্ড। কোড ওয়ার্ডের প্রতিটা ডিজিটকে আমরা বলবো একটা বিট, ঠিক আছে? এবং আমাদের বিট সংখ্যা, একটা কোডে যতগুলো বিট হবে আর এর ভ্যালু তত হবে। আর এর মানে হচ্ছে বলা হচ্ছে যে আর এর মানটা হচ্ছে একটা কোড ওয়ার্ডের বিটের সংখ্যা। কারণ হচ্ছে এই বিট, এই সংখ্যা, এই শব্দটা হচ্ছে অ্যাক্রোনিম। কিসের অ্যাক্রোনিম? যে এই বিট শব্দটা হচ্ছে অ্যাক্রোনিম, হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের অ্যাক্রোনিম হচ্ছে বিট, বা সংক্ষিপ্ত করলে বিট দাঁড়ায়। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ আমরা কিন্তু অনেকগুলো আর এর মান চেঞ্জ হলে আমাদের লেভেলের সংখ্যা বা বাইনারি যে কোড ওয়ার্ডের সংখ্যা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখলাম। ফর এক্সাম্পল, যদি 8 বিট যদি কোড ওয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল 256টা লেভেল থাকবে আর কি। তো দেখেন যে এনকোডিং এর উদাহরণ এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে ধরেন যে এখানে কোয়ান্টাইজ লেভেল আছে 8টা, সো বাইনারি কোড ওয়ার্ডের বিট সংখ্যা হবে 3টা। হ্যাঁ, 8টা থেকে 3টা। আর এর মান হলো 3। তো দেখেন যে আমরা ডেজিগনেট করি যে এই লেভেলকে 0 দ্বারা, এই লেভেলকে 1 দ্বারা, এই লেভেলকে 2 দ্বারা, 3 4 5 6 7, মানে এদের করেসপন্ডিং বাইনারি কোড দ্বারা আমরা প্রতিটা লেভেলকে রিপ্রেজেন্ট করব। যেমন দেখেন যে আমাদের এই লেভেলকে যে -0.5 কে আমরা রিপ্রেজেন্ট করতেছি 3 দ্বারা। এই উদাহরণের ক্ষেত্রে আমরা এই -0.5 কে রিপ্রেজেন্ট করতেছি 3 দ্বারা, অর্থাৎ -0.5 কোয়ান্টাইজ লেভেলকে আমরা প্রকাশ করব 0 1 1, মানে 3 দ্বারা প্রকাশ করছি। 3.5 কোয়ান্টাইজ লেভেলকে আমরা 7 বাইনারি কোড 7 দ্বারা, অর্থাৎ 3.1 দ্বারা প্রকাশ করতেছি। 1.5 কে 101 দ্বারা। মানে মোট কথা এনকোডিং হচ্ছে একটা প্রক্রিয়া, প্রতিটা কোয়ান্টাইজ লেভেলকে একটা নির্দিষ্ট বাইনারি কোড ওয়ার্ড দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? একটা নির্দিষ্ট বাইনারি কোড ওয়ার্ড দ্বারা প্রকাশ করব, এই প্রক্রিয়াটা হচ্ছে এনকোডিং। এবং এই কোড ওয়ার্ড হচ্ছে আমরা যে সিস্টেমটা দাঁড় করানো হচ্ছে সেই সিস্টেমটা কিভাবে ডিজাইন করে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এইখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে এইভাবে আমরা এই লেভেলকে 0, এই লেভেলকে 2, এই লেভেলকে 6, এই লেভেলকে 7 দ্বারা ডেজিগনেট করা হচ্ছে। এবং আমাদের উদাহরণ হিসেবে নিচে নিচে তাদের করেসপন্ডিং কোড ওয়ার্ডটা লেখা আছে। সো এটা যে 8টাতে ভাগ করছে, এটা 8টাই যে ভাগ হবে, এটা বুঝলাম কিভাবে। এখানে একটা एग्जांपल দেখানো হয়েছে যেখানে কি লেভেলের সংখ্যা 8 দেখানো হয়েছে। এবং লেভেলের সংখ্যা 16 হতে পারে, 32 হতে পারে, 64 হতে পারে। এবং লেভেলের সংখ্যা যদি 16 হয় সেক্ষেত্রে কোড ওয়ার্ডে বিট হবে 4টা, 32 হলে 5। এভাবে যে উদাহরণ দেখাচ্ছি ওইটা বুঝছি, কিন্তু স্যার এই যে 8টাই যে 16টাই হবে, এই ভাগটা এই জিনিসটা কিভাবে হবে? এই জিনিসটা ডিটারমাইন করতে হবে যে আমাদের আসলে সিগন্যাল টু নয়েজ রেশিও কেমন রাখতে চাই তার উপর। দেখেন যে আমাদের লেভেল যদি বাড়ে ডেল্টা কমবে, ডেল্টা স্টেপ সাইজ কমবে, আর স্টেপ সাইজ যদি কমে আর এররটা কমবে, সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়বে। তো এখন আমাদের সিস্টেমটা ডিজাইন আসলে কতটুকু সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যাপ্লিকেবল, কতটুকু দরকার সেটার উপর ডিপেন্ড করবে আমাদের লেভেলের সংখ্যা কত হবে। আমরা স্যার মোর অ্যাকুরেট যদি আমি পাইতে চাই, মানে যত ছোট করতে হবে, যত ভাগ করা যায়, ডেল্টা যত ছোট হবে, লেভেল যত বাড়বে, ডেল্টা ছোট হবে এবং তত এরর কমবে। মানে এই যত আমি বেশি করে ভাগ করব, সিঙ্গেল নয়েজ করতে পারবো, তত বাড়বে।
আর সিঙ্গেল লোক একটু বলে এরকম হবে। স্যার 3.1 3.5 এর মধ্যে পার্থক্য আছে স্যার এরকম যদি ব্যাপারটা না থাকে ওটা কিভাবে বের করব স্যার এখানে যে স্যাম্পল ভ্যালু আর সেট পয়েন্টের ভ্যালু মধ্যে পার্থক্য আছে তাহলে কি ব্যাপারটা না থাকে আমরা কিভাবে বের করব এরকম আসলে ম্যাথ করব এটা হচ্ছে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে এবং এই উদাহরণটা আপনারা শিখতে পারেন যদি কনসেপশন উদাহরণ দিতে পারেন ঠিক আছে তাহলে তো এখানে মাইনাস ডেল বাই 2 আর সে না না এটা কোনো ম্যাথ করার কিছু লাগবে না ব্লক করে দিতে আপনাদের ভাষা ম্যাথ এটা কোনো ম্যাথ করার কিছু লাগবে এটা উদাহরণ জাস্ট এই আর কোয়ান্টিফিকেশনের উদাহরণ এন্ড কোডিং এর উদাহরণ আচ্ছা তো এই একটা চিত্র দ্বারাই আমরা মূলত আমাদের তিনটা ধাপের পরিচয় পেয়ে যাই যে স্যাম্পলিং কোয়ান্টাইজিং এবং এনকোডিং ঠিক আছে এই একটা চিত্র থেকে আসলে আমাদের পুরো প্রক্রিয়াটার সামারি করতে পারেন আচ্ছা তো এখন আমাদের এরপরে ম্যাথ করতে যাব তো ম্যাথ একটা সূত্র দিয়ে গেছে আর একটা সূত্র কোনটা এল ইকুয়াল টু ম্যাথ লাগা r equal to log 2l হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে আমরা লিখতে পারি যে l equal to the power r অথবা এইভাবে লিখতে পারি r equal to log l হ্যাঁ আপনি লগারিদম বলতে চান না যে এটা হচ্ছে মানে l হচ্ছে যে আমাদের এই লগারিদমের এই মূল যেমন ধরেন যে log 10 এখানে 100 দেয়া এটার মান কত হচ্ছে বলুন তো 10 না তো মানে এটাকে কত পাওয়ার দিলে এটা আসবে যেটা তো এই জন্য দেখেন যে log 2l তো এটা ইকুয়াল টু r মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার r ইকুয়াল টু হচ্ছে l তাই না এর জন্য r ইকুয়াল টু log 2l এভাবে প্রকাশ করতে হবে বুঝছেন আচ্ছা আপনাদের অনলাইনে সব লাগে গেল ওই একটা কাজ দেখো তুমি और एक्स्ट्रा क्लास ক্লাস एमएम दियो ना एक्स्ट्रा क्लास আমরা ইউজ করব পড়া শেষ বানাইতে হবে সানডে টপিক আর এটা হবে অবশ্যই 10টা থেকে আমি যেহেতু পুরোটা নিতে 1.5 ঘন্টার মতো হবে না মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে স্যার একটা দিয়ে একটা বলুন 10টা এমবি একটা দিন স্যার আমাদের শিডিউলটা দিয়ে দেব আর শিডিউল দেওয়া হবে আর হচ্ছে আপনারা নিজেদের মতো করে নিজেরা যে টপিকের উপর ইন্টারেস্ট আছে সেই টপিকের উপর আচ্ছা সেটা কোন বাংলা দিলে হবে স্যার না ইংলিশে বলতে হবে কি অবস্থা রে একটা গ্রুপে অ্যালাউ করব